সরকার যখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না, আপনি বিশ্বাস করেন তখন সরকারের পক্ষে কেউ থাকবে না। শেখ মুজিব কি করেছিল? ৭১ পরে শেখ মুজিব পাকিস্তানি আমলা কামলাদের মাধ্যমে দেশ চালাতে চেয়েছিল। সরকার ব্যর্থ সবকিছু নিয়ন্ত্রণ করতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকারকেই দায় নিতে হবে। এই মুহূর্তে আসলে জনগণ ইলেকশনটাকে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে না। রাষ্ট্র সংস্কার প্রয়োজন, এই অনুধাবন বিএনপির মধ্যে এসেছে। এটাকে আপনি ইতিবাচক হিসেবে দেখেন। এখন তো অভ্যুত্থানের পরে যে সমস্যাগুলো আসলে হয়, সেই সমস্যাগুলো আমরা এখন দেখছি। কারণ এই সমস্যাগুলো আসলে নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? আপনাকে উপদেষ্টা বানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, আপনি করেন। আপনি নিয়ন্ত্রণ করতে না পারলেই তো এই ধরনের বহু সমস্যা আসবে সামনে। আগামীতে আপনি নির্বাচন করবেন এবং অবশ্যই আমরা চাই আপনার মতো নিয়ম এবং বিগত আন্দোলনের যে একজন অত্যন্ত ত্যাগী, যাদের জন্য অনেক কিছুই জাতিকে অনেক কিছু দিয়েছেন এবং স্বৈরাচারী হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করতে পেরেছেন, এর চেয়ে বড় সাকসেস আর কিছু হতে পারে না। আগামীতে আমরা দেখেছি আপনার আন্দোলন গণ অধিকার পরিষদ থেকে, আগামীতে কি গণ অধিকার পরিষদের মার্কায় নির্বাচন করবেন না অন্য কোনো মার্কায় নির্বাচন করবেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, এই মুহূর্তে আমি কোথাও বলছি না যে আমি ইলেকশন করব। ইলেকশনের বিষয়টা পরে। আগে রাষ্ট্র সংস্কারের বিষয়ে আমরা সবার সাথে কথাবার্তা বলছি, গণসংযোগ করছি, মানুষকে বুঝাচ্ছি যে এই রাষ্ট্রের সংস্কার প্রয়োজন। আমি এখনো পর্যন্ত কোথাও ঘোষণা দিইনি যে আমি ঢাকা থেকে ইলেকশন করব নাকি আমার নিজ জেলা ঝিনাইদহ সদর থেকে করব। আমি ইলেকশনের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো বক্তব্য কোথাও দিই নাই। আপনি দেখাতে পারবেন না। এমনকি এলাকাতেও বলিনি। সুতরাং ইলেকশন রিলেটেড কোন প্রশ্ন আমি এই মুহূর্তে দিতে চাই না। কারণ এই মুহূর্তে আসলে জনগণ ইলেকশনটাকে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে না। মানুষ এখন রাষ্ট্র সংস্কার এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার, বিচার, গণহত্যার বিচার, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, এই বিষয়গুলোতে আসলে মানুষ খুব বেশি ফোকাসড মানুষ দিচ্ছে। এবং একই সাথে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্যের যে একের পর এক দাম বেড়েই চলেছে, আহ বাজারে আগুন লেগেছে। তো আগুন তো নেভাতে হবে। এই সমস্যা, এই সংকটগুলো নিয়ে মানুষ এখন আহ কথা বলছে এবং আমরাও সেদিকে আমরা ফোকাসড। আমি তো রাশেদ আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি, আমি একটু ভিডিও দেখ। বিরুদ্ধে প্রচুর কমপ্লেন আসছে, আমার কাছে সকাল বিকাল কমপ্লেন আসছে। বিএনপির নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। দ্রুত নির্বাচন ছিল আসলে বলছেন কেউ থাকলে সেটা বেস্ট হতো। এখন আমি মঞ্জু ভাই বিএনপির দায়িত্ব নিয়ে কথা বলতে গেলে তো সমস্যা হবে। আমার মনে হয় যে আপনার আরেকটি টকশোতে বিএনপির দায়িত্বশীল একজন নেতাকে এনে তার কাছে এই প্রশ্নগুলোর উত্তর চাওয়া। আমি গণ অধিকার পরিষদ করি, মঞ্জু ভাই এবি পার্টি করে, এবং বিএনপি গণ অধিকার পরিষদ এবি পার্টি আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করার মাধ্যমে হাসিনার পতন ঘটিয়েছি। এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের যে বক্তব্য আপনি নিশ্চয়ই শুনেছেন যে তারা পজিটিভ বার্তা কিন্তু তারা মানুষের কাছে দিচ্ছে। তারা রাষ্ট্র সংস্কার চায় এবং অভ্যুত্থানের আগেই কিন্তু ৩১ দফা প্রকাশিত হয়েছে। অর্থাৎ রাষ্ট্র সংস্কার প্রয়োজন, এই অনুধাবন বিএনপির মধ্যে এসেছে। এটাকে আপনি ইতিবাচক হিসেবে দেখেন। এখন খারাপ কোন দলে নাই বলেন? আওয়ামী লীগ এত বড় একটা দল, সেই দলের আপনার 80% খারাপ হয়ে গেল, 20% ভালো ধরলাম। তো সমস্যা তো সব জায়গায় আছে। এখন আপনি তো আমার দলের একজনের বিরুদ্ধে অভিযোগ দিতে পারেন, এবি পার্টির একজনের বিরুদ্ধে অভিযোগ দিতে পারেন। এমনকি বৈষম্য যদি ছাত্র আন্দোলনের নেতাদের নামে কি অভিযোগ আসছে না? সোশ্যাল মিডিয়ায় অনেক কথা বার্তা আসছে। তো এই অভিযোগ অনুযোগ গুলো আসছে। এখন আওয়ামী লীগের রেখে যাওয়া ধন যদি আপনার ক্ষমতা থাকে আপনি সেটা দখল করেন। আপনি সেই জায়গায় আপনি কি ওই জায়গা ফাঁকা রাখবেন? এখন যার শক্তি আছে, একজন বলছিল মানে একটা পরিবহন সেক্টরের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো জাস্ট একটা গল্প আরকি। তো বলছে ঠিক আছে তারা দখল করেছে, আপনার ক্ষমতা থাকলে আপনিও করেন। তো অভ্যুত্থানের পরে যে সমস্যাগুলো আসলে হয়, সেই সমস্যাগুলো আমরা এখন দেখছি। কারণ এই সমস্যাগুলো আসলে নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার? এই সমস্যাগুলো নিয়ন্ত্রণ করার দায়িত্ব বিএনপির না, আমার না, আপনার না। দেখেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি এই ধরনের ঘটনা ঘটায় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে যাতে করে পুলিশ বা যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা ব্যবস্থা নিক। আমারও একই কথা যে সরকার ব্যর্থ সবকিছু নিয়ন্ত্রণ করতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকারকেই দায় নিতে হবে। কারণ বিএনপির কেউ যদি এই ধরনের ঘটনা ঘটায়, বিএনপি তাকে কেন ধরছে না? কেন, কি কারণে ধরছে না? আমার কেউ যদি এই ধরনের ঘটনা ঘটায়, তাকে কেন ধরতেছে না? এবি পার্টির কেউ যদি এই ধরনের ঘটনা ঘটায়, কেন ধরতেছে না?
এখন আপনি ধরবেন না, অন্যদিকে আপনি বলবেন, আপনি উপদেষ্টা পদে থেকে আপনি বলবেন যে আগে একদল করতো এখন আর একদল করে। তো এইটা কি বলার জন্য আপনাকে উপদেষ্টা বানিয়েছে? আপনাকে উপদেষ্টা বানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। আপনি করেন। আপনি নিয়ন্ত্রণ করতে না পারলে তো এই ধরনের বহু সমস্যা আসবে সামনে। সামনে তো আরেকটি যুদ্ধ লাগতে পারে। সামনে তো আরেকটি প্রতিবিপ্লব শুরু হয়ে যেতে পারে। সামনে তো গুপ্ত হত্যা শুরু হতে পারে। যদি চাই না। আওয়ামী লীগকে ধরবা না ভাই, হ্যাঁ দেশটা ভালো চালাবা। শেখ মুজিব কি করেছিল? ৭১-এর পরে শেখ মুজিব পাকিস্তানি আমলা কামলাদের মাধ্যমে দেশ চালাতে চেয়েছিল। শেখ মুজিব ব্যর্থ হলো, বাধ্য হয়ে কিন্তু শেখ মুজিব বাকশাল ঘোষণা করলো। হ্যাঁ, যখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেছে না, জাসদ হলো, প্রতি বিপ্লব একের পর এক আপনার গণবাহিনী গঠন করে হত্যা গুম খুন চলছে, তখন শেখ মুজিব কি করলো? বাকশাল গঠন করে তিনি সব দল ভ্যানিশ করে দিল, সমস্ত পত্রিকা বন্ধ করে দিল, মানুষের কণ্ঠকে রুদ্ধ করে দিল। তো যাই হোক, এখন একই সমস্যাগুলো দেখেন যে ৭১-এর পরে যে সমস্যাগুলো ছিল, ঠিক একইভাবে এই সমস্যাগুলো আমরা এখন দেখছি দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে। আমরা যারা ঢাকা শহরে, আমরা হয়তো সবকিছু আমাদের চোখের সামনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে না, কিন্তু আপনি একটু গ্রামে খোঁজ নিয়ে দেখেন, আমাকে প্রায় প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে, আমার এলাকার, আমার ঝিনাইদহের, সেখানকার মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে, ভাই এই এলাকার আমার ধান অমুক কেটে নিয়ে যাচ্ছে, ভাই আমার কাছে আমার দোকানে এসে চাঁদা চেয়েছে, ভাই আমার এই সমস্যা, ভাই আমার গরুটা ধরে নিয়ে গেছে। এই ছোটখাটো কত যে সমস্যা ভাই, মানে আসলে বলার মতো না। দেশটা খুব বেশি ভালো নাই। আমি অন্তর্বর্তীকালীন অবশ্যই ভালো সরকারকে নাই। বলবো, শেষ করে দিয়ে আমি 30 সেকেন্ড টাইম নিবো, বেশি নিব না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে দলগুলোর উপরে দায় চাপানো বন্ধ করেন। আপনাদের কাজটা হলো যে আপনারা সকল দলকে নিয়ে বসেন। আমরা কিন্তু আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিলাম যে এককভাবে পরিস্থিতি সামলাইতে পারবেন না, সবাইকে নিয়ে সামলান। অর্থাৎ এইখানে এবি পার্টি, গণ অধিকার পরিষদ, বিএনপি, জামাত, অন্যান্য সকল দলকে নিয়ে জাতীয় ঐক্যমতের সবার অংশীদারিত্বে সরকার গঠন করার মাধ্যমে আপনি রাষ্ট্র সংস্কারটা করেন। তাহলে যেটি হতো যে সবাই কিন্তু সরকারকে ওন করতো। এখন আমি তো পলিটিক্স করি, আমার তো একটা ইন্টারেস্ট আছে, আমার দলীয় ইন্টারেস্ট আছে বা আমার নিজস্ব এজেন্ডা আছে। তো সেক্ষেত্রে এই সরকারের সাথে যদি আমার এজেন্ডাটা না মেলে, আমি সরকারকে কত সময় সমর্থন দিব আপনি বলেন? এবি পার্টির এজেন্ডা বা এবি পার্টির কর্মসূচির সাথে সরকারের এজেন্ডা কর্মসূচি না মিললে কত সময় সমর্থন দিবে? তো বিএনপির সাথে সরকারের এজেন্ডা কর্মসূচি মিলছে না, স্বাভাবিকভাবেই বিএনপি বলেন, জামাত বলেন, তারা এখন বলছে যে আমরা এখন নির্বাচনী রোডম্যাপ চাই। আজকে দেখেন যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদ আমি নিজে দেখেছি, সেখানে বলা হচ্ছে যে বিএনপি এবং জামাত রোডম্যাপ না পাওয়ার কারণে ক্ষুব্ধ। কিছুদিন আগেও আমরা দেখেছি যে বিএনপির সাথে জামাতের বক্তব্য মিলছিল না, মানে পার্থক্য ছিল। তো এখন কেন সবার বক্তব্য মিলে যাচ্ছে? আজকে হয়তো আমার বক্তব্য বিএনপির সাথে মিলতে পারে, এবি পার্টির বক্তব্য বিএনপির সাথে মিলতে পারে, 2 দিন পর দেখবেন সবার বক্তব্য মিলে যাচ্ছে। সরকার যখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না, আপনি বিশ্বাস করেন, তখন সরকারের পক্ষে কেউ থাকবে না। যতই আসলে এই সরকারের অভ্যুত্থানের সরকার হোক বা এই সরকারের অভ্যুত্থানের নায়করা থাকুক না কেন, সরকার যদি ওই দ্রব্যমূল্যের দামটা কমাইতে না পারে, মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারে, শেখ হাসিনাকে, আমি আপনাকে এই টকশোতে আজকে বলে যাচ্ছি, শেখ হাসিনাকে, উবায়দুল কাদেরকে সরকার যদি ভারত থেকে ফিরিয়ে এনে গণহত্যার বিচারটা না করতে পারে, এবং তার জন্য কিন্তু আপনার ওই 5 বছর 10 বছর না, 1 বছরের মধ্যে বা 1.5 বছর, সর্বোচ্চ 1.5 বছরের মধ্যে যদি এই কাজটা না করতে পারে, ফিরিয়ে আনা এবং শাস্তি দেওয়া, এই সরকারের জনসমর্থন একদম থাকবে না। আমি নিশ্চয়ই সাপোর্ট দিব না, কারণ গণহত্যার বিচার যে করতে পারবে না, তাকে আমি কেন সমর্থন দিব? আমরা এই জন্যই বলছি যে ভাই, বিপ্লবী সরকার যদি গঠন হতো, জাতীয় ঐক্যমতের সবার অংশীদারিত্বের সরকার গঠন হতো, তাহলে কিন্তু সিদ্ধান্তগুলো সহজে আমরা নিতে পারতাম। এখন সমস্যা হয়ে গেছে যে সরকারের সিদ্ধান্তের সাথে আমার সিদ্ধান্ত মিলতেছে না, আমি সরকারকে সমর্থন দিচ্ছি না। এই যে সমস্যাগুলো, একটি হজাবরল অবস্থা, এখানে আমি যেটি বলেছি যে আপনি যেটি বললেন, এই তথ্য আসলে আমার কাছে নাই। আমি যেটি বললাম এটা আমাদের প্রস্তাব ছিল, আমি সেটি বললাম। না, আপনি আগামীতে যেটা বললেন, এরকম কিছু হলে কি খুব একটা খারাপ হবে? না আমরা তো এরকম কিছু দাবি তো আমরা করে আসছি যে ভাই আপনি 6 মাস চালান, আপনি 1 বছর চালান, আপনি এককভাবে চালাইতে পারবেন না। এই অভ্যুত্থানের পরে সবাইকে নিয়ে চালাইতে হয়। ৭১-এর পরে আপনি শিক্ষাটা যদি না নিতে পারেন তাহলে তো সমস্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, যারা এখন 3 জন উপদেষ্টা আছে, এই 3 জন উপদেষ্টা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে অনেক পরামর্শ দিয়েছে যে তোমরা ৭১-এর পরে যে ভুলটা হয়েছিল, সেই ভুলটা তোমরা এবার কইরো না। সেই শিক্ষক আমাকে আবার বললেন যে এই ভুলটা এবার তারা আবার করলো। সবাইকে নিয়ে সরকার করতে হয়, এই পরিস্থিতিতে সবাইকে নিয়ে চলতে হয়। সরকারের যে অংশীদারিত্ব, সেই অংশীদারিত্বে সবাইকে রাখতে হয়। থ্যাংক ইউ। এই বিপ্লবের পরে আসলে এটাই প্রয়োজন ছিল, কিন্তু
এই সরকারের কিভাবে বুথ চাপলো, সরিষার ভিতর অনেক বুথ আছে এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন না, আরেকটা বিষয় মঞ্জু ভাই বলেছে, আমি একটু বলি, ক্লিয়ার করি। সেটা হলো যে প্রধান উপদেষ্টার বিষয়ে আমরা সবাই একমত ছিলাম, জি। আর ছাত্ররা 2-3 জন যাবে বা 2 জন যাবে সেই ব্যাপারেও কারোর অনাপত্তি ছিল না। কিন্তু কথা হলো বাকি উপদেষ্টারা কই থেকে নাজিল হলো সেটা আমি, আপনি, আই থিঙ্ক মঞ্জু ভাইও সবাই জানতো না। আমরা তো এখন একটি অভ্যুত্থানের পরে রাষ্ট্রে কোনো সরকার নাই, তো এখন কি করবো বলেন? এখন আমাদের প্রস্তাব তো গৃহীত হচ্ছে না। আমি জানি না এবি পার্টির প্রস্তাব মেনে নিয়েছে কিনা, অন্য দলের প্রস্তাব মেনেছে কিনা।